গল্পটি বহুকাল আগে শুরু হয়েছিল একটি সুন্দর বিস্তীর্ণ দেশে, যেটি 4টি ঋতুপরি দ্বারা সুরক্ষিত ছিল। বসন্তকে শাসন করত ফুলপরি, গ্রীষ্মকে অগ্নিপরি, শরৎকে বায়ুপরি এবং শীতকে তুষারপরি শাসন করত। প্রতি নতুন বছরের প্রাক্কালে এখানে গ্রামবাসীরা সবসময় 4টি পরীর কাছে উৎসর্গ আনত, যার একটি শান্তিপূর্ণ বছরের জন্য ঋতুগুলোকে শাসন করত। সেই বছর যথারীতি বাবালাক্স আর তার সুন্দরী কন্যা মীরার সাথে উৎসর্গ প্রস্তুত করার কাজে নিয়োজিত ছিলেন। অন্যদের চেয়ে তুষারপরি লোভী এবং দুষ্ট ছিল। সে সবসময় বেশি বেশি উৎসর্গ চাইতো, যা সর্বদা গ্রামবাসীদের করতে অনেক সময় লেগে যেত। এই বছর আমি একটি ভোজ করতে চাই এবং সমুদ্রের তলদেশ থেকে কালো মুক্ত। এদিকে তুষারপরীকে সন্তুষ্ট করার জন্য বাবালাক্স চাহিদা অনুযায়ী সমস্ত উৎসর্গ প্রস্তুত করলো। ম্যাডাম, আমরা এগুলি প্রস্তুত করেছি, দয়া করে গ্রহণ করুন এবং আমাদের একটি ভালো বছরের আশীর্বাদ দিন। যা যা চেয়েছিল তা থাকা সত্ত্বেও তুষারপরী বিরক্ত মনে হলো। কিন্তু কেউ বুঝলো না কেন, এবং সাথে সাথে কালো মুক্তগুলি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এতে পরী রাগ করলো। তোমার এত সাহস! আমার কালো মুক্ত কোথায়? কিন্তু আমরা এটা এনেছিলাম। কি তুমি আমার উৎসর্গের প্রতি গুরুত্ব দাওনি? ঠিক আছে, আমি তোমাকে একটা শিক্ষা দেব। এখন থেকে এই জমি চিরতরে বরফে ঢাকা থাকবে। সে বছর শীত তাড়াতাড়ি আসলো, সর্বত্র বরফে ঢেকে গেল। সেখানে কোনো ফুল এবং গাছ জন্মানো সম্ভব ছিল না। প্রাণীগুলি জমে গেল এবং সেখানে শুধুমাত্র বড় পুরনো গাছগুলি অবশিষ্ট থাকলো। কিন্তু এখানেই শেষ নয়, খাবারের অভাব হয়ে গেল। ঠান্ডা আবহাওয়ার কারণে অনেক লোক অসুস্থ হয়ে মারা গেল। আমাদের এখন কি করা উচিত? আমরা দেখেছিলাম বাবালাক্স সমস্ত উৎসর্গ তৈরি করেছিল। কি হয়েছে একমাত্র আল্লাহ জানে, কিন্তু এই অবস্থা চলতে থাকলে সবাই মারা পড়বে। কথাগুলো শুনে মীরার খুব মন খারাপ হলো। সে সর্বদা এমন একটি দিনের স্বপ্ন দেখত যখন দেশটি আগের মতো সুন্দর হয়ে উঠবে। আর এদিকে বাবালাক্স বিপর্যয় হওয়ার পর থেকে সর্বদা রাগান্বিত এবং কষ্টে ছিল। সে ভাবছিল যে সবার বিপর্যয়ের জন্য সেই দায়ী। বাবা, দুঃখ করো না, তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করেছো। সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা অবশ্যই একটি উপায় বের করব। না মীরা, সব খারাপের দিকে যাচ্ছে। আমাকে তুষারপরীকে খুঁজে বের করতে হবে। আমি আমার জনগণকে এভাবে কষ্ট দিতে পারি না। আমি তাকে সূর্যের আলো ফিরিয়ে আনতে অনুরোধ করব। বাবা, আমি তোমার সাথে যাব। না মীরা, এই সব আমার কারণে। আমার নিজেকেই সব সামলাতে হবে। আর সামনে অনেক বিপদ আছে, তোমার থাকা উচিত নয়। না, মা মারা গেছেন। তোমার কিছু হলে আমি বাঁচবো কি করে? আমাকে তোমার সাথে যেতেই হবে। সে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, বাবালাক্স তার মেয়ের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেনি। অবশেষে তাকে মীরাকে তার সাথে নিতে হলো। কিন্তু তুষারপরীর হদিস কেউই জানতো না। সমস্ত পরীরা তখনই হাজির হয়ে তার উৎসর্গটি গ্রহণ করলো। বাবালাক্স মীরার সাথে প্রার্থনা করার জন্য বনে গিয়েছিলেন, এই আশা নিয়ে যে তুষারপরী তার কথা শুনবে। ম্যাডাম, আমি বাবালাক্স, এই দেশের আর। আমি জানি যে আমি ক্ষমার অযোগ্য ভুল করেছি, তবে আমি এই ভূমিতে সূর্যের আলো ফিরিয়ে আনতে আপনার করুণা কামনা করছি। আমি আপনাকে খুশি করার প্রতিশ্রুতি দিচ্ছি। বাবালাক্স প্রার্থনা করার সময় তার প্রার্থনা শুনে অন্যান্য পরীরা উপস্থিত হলো। তুমি কি জানো কেন তুষারপরী এমন করেছিল? আমি জানি না। সে প্রাসাদের ভেতরে থাকে। আমি জানি না সে কি করেছে। হ্যাঁ, সে এমনকি আমাদের উপর কর্তৃত্ব করতে চায়। এই রাজ্যটিকে বরফের দেশে পরিণত করতে চায়। হ্যাঁ, সে আমাদের জিজ্ঞেসও করেনি এই সময় তাদের সাহায্য করলে কেমন হয়। ঠিক আছে, তবে আগে দেখা যাক তারা সত্যিই এই সাহায্যের যোগ্য কিনা। বাবালাক্স এবং মীরা তাদের চোখ খুললেন এবং 3টি পরীকে তাদের সাথে হাসতে দেখে অবাক হয়ে গেলেন। তুমি বাবালাক্স, তাই না? আমরা তোমাকে তুষারপরীকে খুঁজে বের করতে সাহায্য করতে পারি। তোমাকে প্রথমে প্রমাণ করতে হবে
তুমি সাহায্যের যোগ্য। আমাদের চ্যালেঞ্জ সম্পূর্ণ করো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার মানুষকে সাহায্যের জন্য যে কোনো কিছু করব। ফুলপরি বাবালাক্সের উত্তরে সন্তুষ্ট হলো এবং সাথে সাথে তার হাত নাড়লো। হঠাৎ একটি দরজা এসে হাজির। তোমাদের শুধু এই দরজা দিয়ে হেঁটে যেতে হবে আর আমাদের চ্যালেঞ্জ অতিক্রম করে এর শেষ প্রান্তে পৌঁছাতে হবে। আমরা তোমাকে সাহায্য করব। বাবালাক্স এবং তার মেয়ে অবিলম্বে দরজার ভেতর চলে গেল। ঘরে প্রবেশ করে তারা ফুলপরির কণ্ঠ শুনতে পেল। সেই পাহাড় চূড়ায় আরোহণ করো এবং সেখানে আমাকে জাদুকরি ফুলটি এনে দাও। সাধারণত এটি একটি সহজ কাজ, কিন্তু এখানে পাহাড়ে ওঠার পর পথ দুপাশে কাঁটা দিয়ে ভরা। কাঁটায় পা ফেলতেই বাবলাক্স এবং মীরা যন্ত্রণা অনুভব করলো, কিন্তু গ্রামবাসীদের কথা মনে করে তারা শারীরিক কষ্ট ভুলে যেতে থাকলো। অবশেষে ভোগান্তির পর তারা দুজনে চূড়ায় পৌঁছে যায়। ফুলটি তাদের সামনেই ছিল। মীরা যখন এটি স্পর্শ করলো তখন একটি অলৌকিক ঘটনা ঘটলো। তাদের শরীরের সমস্ত ক্ষত সেরে গেছে। অভিনন্দন, তোমরা তোমাদের প্রথম পর্বের চ্যালেঞ্জটি সফলতার সাথে অতিক্রম করেছো। এবার তোমাদের পরের পাহাড়ের অন্য প্রান্তে যেতে হবে। বাবলাক্স এবং মীরা এগিয়ে গেল। এবার তাদের সামনে একটি দীর্ঘ সেতু ছিল, যার নিচে একটি লাভা নদী ছিল। আতঙ্কিত হয়ে বাবা ও মেয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলো। বাবলাক্স প্রথমে গেল এবং মীরা পেছনে। কিছুক্ষণ যাওয়ার পর তার বাবা ভারসাম্য হারিয়ে ফেললো। বাবা না! বাবার ত্যাগ আমি অর্থহীন হতে দেব না। আমাকে তার ইচ্ছা পূরণ করতে হবে। অবশেষে মীরা তা করলো। সে ব্রিজ পার হয়ে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে দেখলো তার বাবা তার জন্য অপেক্ষা করছে। বাবা, এটা তুমি? কিন্তু আমি তোমাকে সেই নদীতে পড়ে যেতে দেখেছি। মীরা, আমিও তো তোমাকে সেভাবে দেখলাম। তুমি কত সাহসী! এগুলো কেবলই মায়া। এখন তোমাকে এই রাস্তাটি পার হতে হবে। মীরা আবার চললো। এইবার তারা খুব চওড়া রাস্তায় হাঁটলো, কোনো বাধা ছিল না। কিন্তু একটা ব্যাপার হলো, ঝড়টা খুব শক্তিশালী ছিল। তারা যখন যাত্রার অর্ধেক গেল, তারা দেখতে পেল এক বৃদ্ধ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। মীরা, বৃদ্ধের দেখাশোনার জন্য আমাকে থাকতে হবে। তুমি যাও, তোমাকে অবশ্যই তুষারপরীর সাথে দেখা করতে হবে। কিন্তু বাবা, এখানে কোনো কিন্তু নেই। যারা সমস্যায় আছে আমি তাদের উপেক্ষা করতে পারি না। আমার কথা শোনো মীরা, তুমি যাও। ঠিক আছে বাবা। বৃদ্ধ লোকটি হঠাৎ হেসে উঠল এবং মীরাকে অবাক করে দিয়ে বায়ুপরী হয়ে গেল। খুব ভালো। তুমি যদি বৃদ্ধ লোকটিকে সাহায্য না করতে তবে তোমাকে এখান থেকে ফিরে যেতে হতো। আমার মনে হয় এটাই যথেষ্ট। এখন বাকি দুজনকে দেখা যাক। তিন পরী মীরা এবং তার বাবার কাজে খুশি হয়েছিল। তারা তাদের তুষার দুর্গে নিয়ে যেতে রাজি হলো। খুব ভালো, তোমরা তোমাদের সাহসিকতা, ধৈর্যশীলতা আর উদারতা প্রমাণ করেছো। এটি তুষারপরীর জায়গা। সে ভেতরে আছে। তোমরা তার সাথে দেখা করতে সেখানে যেতে পারো। অগ্নিপরী হাত নাড়তে একটি শিখা দেখা দিল। এটি চিরন্তন শিখা। এটি তোমাদের সাহায্য করতে পারে, তবে মনে রাখবে এটি শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ব্যবহার করতে পারো। আপনাদের অনেক ধন্যবাদ। তারপর বাবালাক্স এবং মীরা তাদের বিদায় জানিয়ে দুর্গের ভেতর গেল। তুষারপরী সিংহাসনে বসা ছিল। সে মীরা এবং তার বাবাকে কাছে আসতে দেখলো।
হ্যালো, আমি বাবা লাক্স আর মীরা। আমরা এখানে গত বছরের উৎসর্গের জন্য ক্ষমা চাইতে এসেছি। আমি শপথ করছি যে আপনার দাবি অনুযায়ী আমরা যথেষ্ট উৎসর্গ প্রস্তুত করেছিলাম, কিন্তু আমি জানি না কেন মন্দিরে এসে সবকিছু উধাও হয়ে গেল। ক্ষমা চাও। এখন গ্রামের সকলকে আমার কাছে ভিক্ষে করতে হবে, আমার পূজা করতে হবে। প্রতিবার এভাবে আমি আরো শক্তিশালী হব এবং আমি অন্য তিনটি যে বড় হব। আমি তাদের পরাজিত করে রানী হব। তুমি কি মনে করো আমি তোমাকে এত সহজেই ক্ষমা করে দেব? আসলে সবকিছুই তুষারপরীর পরিকল্পনা ছিল। সে তার শক্তি বাড়ানোর জন্য আরো উপাসনা চেয়েছিল, তাই সে মুক্তাগুলি অদৃশ্য করে দিয়েছিল এবং সর্বত্র তুষার ঝড়ের সৃষ্টি করেছিল। লোকেদের তাকে প্রার্থনা এবং উপাসনার জন্য খোঁজ করতে হয়েছে। তুমি কি মনে করো ক্ষমা চেয়ে তুমি সমস্যার সমাধান করতে পারবে? তুমি আমার আত্মসম্মানে আঘাত করেছো, আমাকে তুচ্ছ করেছো। এখন আর শুধু ক্ষমা চাইলে হবে না। আপনি যাই বলবেন আমরা তাই করতে পারি। যে কালো মুক্তা আপনি চেয়েছিলেন তার দ্বিগুণ আমরা দেব। কখনোই না, শাস্তি তোমার নিতেই হবে। তুমি তোমার বাকি জীবনটা এই বরফের পৃথিবীতে বাস করবে। এখন যাও। তুমি এমন অযৌক্তিক হতে পারো না। যে অন্যায় করেছে তাকেই শাস্তি দিতে হবে। কেন গোটা রাজ্য নিয়ে এমন করছো? কি আমি অযৌক্তিক? তোমার এত দুঃসাহস? তুষারপরী রাগান্বিত হয়ে গেল। সে মীরা এবং বাবলাক্সের দিকে তুষার বল ছুঁড়ে মারলো, যার ফলে তারা দূরে পড়ে গেল। আমি যদি একে মেরে ফেলি তাহলে গ্রামের সবাই আতঙ্কিত হবে আর আমাকে আরো পূজা করবে। তুষারপরী বাবলাক্সকে হত্যার চেষ্টা করলো। সে তাদের একমাত্র পথ বন্ধ করার জন্য দরজায় একটি তুষার বল ছুঁড়ে মারলো। বাবলাক্স এবং মীরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ল। বাবলাক্স একটি তুষার বলে আঘাত পেয়ে নিচে পড়ে গেল। বাবা না! হ্যাঁ, চিরন্তন শিখা। মীরা চিরন্তন শিখা এনে তুষারপরীর দিকে ছুঁড়ে মারল। এই শিখা পরীর চারপাশে আগুনের বলয় তৈরি করলো এবং তাকে আটকে ফেললো। তুমি আর কখনো পালাতে পারবে না। আমরা এখানে এসেছি শুধু তোমাকে সূর্যের আলো ফিরিয়ে আনতে বলতে। এটা মেনে নিলেই তুমি বেরোতে পারবে, বুঝেছো? কখনো না। তুমি আমাকে অপমান করার সাহস করো, এখন তোমাকে মূল্য দিতে হবে। তুষারপরী তার সমস্ত শক্তি ব্যবহার করে মীরার দিকে একটি তুষার বল ছুঁড়ে মারলো। মীরা চমকে উঠল। কি কি হয়েছে আমার? এই ছোট্ট মেয়ে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। আমাকে পরাজিত করলেও শীঘ্রই তোমাকে এর মূল্য দিতে হবে। তুষারপরী তখন অনন্ত শিখায় আটকে পড়েছে। মনে হলো শিখা তার সমস্ত জাদুকরী শক্তি বাধাগ্রস্ত করলো। এরপর থেকে কেউ আর অযৌক্তিক চাহিদায় প্রতি বছর উপস্থিত হয়নি। মীরা তার বাবার সাথে ফিরে গেল। তারা দেখলো সমস্ত বরফ এবং তুষার গলে গেছে এবং হ্রদের পাশে ফুল ফুটেছে। কিন্তু মীরা জানতো না যে তার ভাগ্য পরিবর্তিত হয়ে গেছে। তুষারপরী তার ভেতরে একটি বরফের বীজ দিয়েছিল। তার প্রথম সন্তান তুষারপরী শক্তির একটি অংশ বহন করবে। এটি কোনো উপহার ছিল না, বরং একটি অভিশাপ ছিল।